আজকে আমরা ফিল্টার মেনুর কাজ দেখব অ্যাডোবি ফটোশপে। তো আমরা স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, বলেন বলেন। ইমেজকে আপনার ফটোশপে ভেক্টর ট্রেসিং করতে গেলে আপনি সাদা কালো ইমেজ পাবেন, কালারিং ইমেজ করতে পারবেন না। আর কালারিং ইমেজ করতে গেলে সব কালার দিতে পারবেন না। আমার কথা শুনতে পাচ্ছেন? কালারিং কোনো ইমেজকে ভেক্টর ট্রেসিং করলে ওই অ্যাকুরেট কালারে আপনি রাখতে পারবেন না। আচ্ছা, আমরা এখন একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা আমাদের কি ফরম্যাটে আছে? রাস্টার ফরম্যাটে। তো রাস্টারাইজ কোনো ইমেজের মধ্যে যদি আমরা ফিল্টার অ্যাপ্লাই করি, সেটা ইমেজের উপর অ্যাপ্লাই হয়, আলাদা কোনো অপশনে থাকে না। যার কারণে আমরা ইমেজটাকে মানে পরবর্তীতে কোনো এডিট করার বা এই কাজ করা অবস্থায় একাধিক ফিল্টার অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লাই করা ফিল্টারগুলোকে আমরা মানে পরিবর্তন করার অপশন পাই না। এই জন্য আমরা রাস্টারাইজ মোডে কোনো ইমেজকে আমরা ফিল্টার অ্যাপ্লাই করব না। আমরা স্মার্ট অবজেক্ট মোডে আমরা ইমেজকে ফিল্টার করব। তো আমরা যে ইমেজটা ওপেন করলাম, এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করি, আমরা কিন্তু স্মার্ট অবজেক্ট করার অপশন পাচ্ছি। আর কিন্তু এর আগে আমাদের ইমেজটিকে আনলক করে নিতে হবে। আচ্ছা, আনলক হয়ে গেল। এখন আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট, ইমেজটি স্মার্ট অবজেক্ট অবস্থায় পরিণত হচ্ছে। এখন আমরা ফিল্টারে যাই। প্রথমে আমরা দেখি ব্লোয়ার। এই যে এখান থেকে আমরা ব্লোয়ারে যদি ডাবল ক্লিক করি, অপশনটাকে বাদ দিয়ে ব্লোয়ার, এখান থেকে আমরা ইমেজটিকে রেডিয়াস বাড়ালে কমালে ইমেজটির মানে কতখানি গলা বেশি হবে কম হবে সেটা আমরা ডিফাইন করতে থাকি। সো আমরা এখানে 5 রাখলাম। আচ্ছা, ওকে। দেখেন এখান থেকে আমরা বিফোর এবং আফটারটা দেখতে পারতেছি। আচ্ছা, এখন আমরা যদি ব্লাওয়ারটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে আবার এই অপশনটাকে নিয়ে আসতে হবে। দেখেন এখান থেকে আমরা কি কি পরিবর্তনের সুযোগ পাই। প্রথমে আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড পরিবর্তন করতে পারি। দেখেন সফটলাইট ব্লেন্ডিং মোড দিলাম, একটা নতুন ধরনের ইফেক্ট আসছে। আচ্ছা, এখান থেকে আমরা অপাসিটি পরিবর্তন করতে পারি। মানে আমরা যে ইফেক্টটা অ্যাপ্লাই করলাম সেটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে নতুন একটা ইফেক্ট আমরা তৈরি করতে পারি।
দেখছেন ব্লার থেকে আমরা নতুন একটা ইফেক্ট নিয়ে আসলাম। এখানে ক্লিক করলে আমরা এই অপশনটা পাচ্ছি। আচ্ছা, আমরা সফট লাইটের আগে নর্মাল আবার যদি রাখি, আমাদের ইমেজটা ব্লার হইলো। এখানে দেখেন এই ফিল্টার অ্যাপ্লাই করার পর এখান থেকে একটা মাস্কের অপশন দিছে। তা আমরা এই মাস্কটিতে ক্লিক করি। আমরা যদি ইমেজটির কিছু অংশ আমরা ব্লার করব না চিন্তা করি, আর বাদ বাকি সমস্ত অংশ ব্লার করব, তাহলে আমরা ব্রাশ টুলে যাব। ক্লিয়ার করে এখন নতুন করে ফিল্টার অ্যাপ্লাই করে দিই। দেখেন আমাদের ইমেজটি এই অংশ, বাকি সমস্ত অংশটুকু ব্লার হয়েছে, আর আমাদের এই অংশটুকু কিন্তু ব্লার থেকে আমরা বের করে আসলাম। তো এভাবে আমরা ব্রাশের মাধ্যমে বিভিন্নভাবে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। আর এখান থেকে আমরা আরও কিছু অপশন পাই, সেটাও পরিবর্তন করে দেখতে পারি। যে সফট লাইট একটা সুন্দর ইফেক্ট তৈরি করে, এটার অপোসিটি বাড়িয়ে কমে আমরা আর সুন্দর ইফেক্ট দিতে পারি। তো এটার 70-80% রাখলাম। এখন দেখেন আমরা বিফোর এবং আফটার দিলে ইফেক্টটা বুঝতে পারবো। এই যে বিফোর আগে ছিল এরকম, আফটার, এবং ইফেক্টটা শুধু এই সারফেসটিতে অ্যাপ্লাই হয়েছে, এই সারফেসটিতে অ্যাপ্লাই হয়নি, কারণ আমরা এখানে একটা মাস্ক ছিল, সেই মাস্কটিকে অ্যাপ্লাই করে আমরা ইমেজের পূর্বের অংশটুকু আমরা রিকভার করে নিয়ে আসছি। এভাবে আপনার এই ব্লারের বিভিন্ন অপশনগুলো থেকে আমরা পরিবর্তন করে দেখবেন কোন অপশনটা কেমন আসে এবং কোন অপশনটা আপনি কাজ করবেন। আচ্ছা, আমরা এখন ব্যাকে ফিরে যাই, ফিল্টারটিকে আমরা মুছে দিই। মোছার জন্য এই যেখানে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো, ফিল্টার অ্যাপ্লাইটি চলে যাবে। এই জন্য আমরা স্মার্ট অবজেক্ট মোডে ফিল্টার অ্যাপ্লাই করলে ফিল্টারগুলো এখানে এক একটা অপশন আসে। আমরা একাধিক ফিল্টার ইচ্ছা করলে এখানে অনেকগুলো ফিল্টার অ্যাপ্লাই করে রাখতে পারি। তারপর ফিল্টার আমরাগুলো সেটাকে অফ অন করে আমরা এটি মডিফাই করতে পারি। তারপরে যে ফিল্টার গ্যালারি আছে দেখেন, ফিল্টার গ্যালারিতে যত ধরনের ফিল্টার আছে আমরা এখানে প্রত্যেকটা অপশন থেকে ফিল্টারগুলো আমরা চেক করতে পারি। আবার এই অপশনগুলোরই নাম সবগুলো এখানে আমাদের দেয়া আছে। যেমন এখানে আমরা ক্লিক করি, এটা ক্লিক করলে দেখেন একটা ইফেক্ট আসতেছে। এরপর এটা ক্লিক করে একটা ইফেক্ট আসতেছে। এখানে ক্লিক করলে একটা ধরনের ইফেক্ট পাচ্ছি।
এবং আমরা যে কোনো এখানে অনেক ধরনের ইফেক্ট আছে ফিল্টার, এখান থেকে আমরা সেই যেই ইফেক্ট আমাদের প্রয়োজন বা ভালো লাগে আমাদের ইমেজের জন্য আমরা সেই ফিল্টারটাকে এখান থেকে সিলেক্ট করব, অথবা আমরা এখান থেকেও সেটা সিলেক্ট করতে পারি। দেখেন এখানকারই বিভিন্ন ফিল্টার নাম টোটাল লিস্টে এখানে আসছে। তো আমরা এই ফিল্টারটিকে অ্যাপ্লাই করতে পারি। করে এখানে কিছু অপশন আছে, আমরা পরিবর্তন করে দেখব কোন অপশনটা কী কাজে লাগে, তারপর আমরা ওকেতে ক্লিক করি। দেখেন এই ফিল্টারটা এখানে অ্যাপ্লাই হলে এখন আমরা যদি চাই যে এই ফিল্টারের কিছু অংশ আমরা রাখবো বা কিছু অংশ বাদ দিব, তো আমরা ওই একইভাবে এই মাস্কটিতে ক্লিক করব, তারপর এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে আমরা ইমেজটির আগের অংশ রিকভার করতে পারি। দেখেন খেয়াল করবেন যে ফোরগ্রাউন্ড কালার যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। ব্ল্যাক থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ করলে আগেরটা আসবে, আর হোয়াইট দিয়ে ব্রাশ করলে নতুন ইফেক্টটি চলে আসবে। এখন আমরা ব্ল্যাক দিয়ে ব্রাশ করতেছি, দেখেন আমার ইমেজের আগের অংশটি চলে আসছে, পূর্ববর্তী অবস্থায় ফিরে আসছে। আবার যদি আমরা হোয়াইট সিলেক্ট করি, আমাদের আবার ইফেক্ট হওয়ার পরে যেরকম ছিল সেই অপশন আমরা চলে আসতেছি। তো আমরা ব্ল্যাক এবং হোয়াইট সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। এই ফিল্টার এখানে মেনলি জিনিস হচ্ছে এইটা একটা আমাদের স্মার্ট ফিল্টার অ্যাপ্লাই করলে আমরা পরিবর্তনের জন্য 4টা অপশন পাচ্ছি। এখানে একটা মাস্ক আছে, আর এখান থেকে ক্লিক করলে আমরা এই মেনুটি পাচ্ছি, যেখান থেকে আমরা ব্লেন্ডিং মুড চেঞ্জ করতে পারি, যে কোন ব্লেন্ডিং মুডটি কেমন সেটা দেখতে পারি। দেখেন সফট লাইট, এটার একটা ইফেক্ট, এখানে এক ধরনের ইফেক্ট, লাইটেন এক ধরনের ইফেক্ট, ওভারলে এক ধরনের ইফেক্ট, সফট লাইট এক ধরনের ইফেক্ট। আবার এখান থেকে আমরা অপোসিটি কমে এবারে ইফেক্টটিকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারি। বিফোর আফটার। আপনাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সব? আচ্ছা, আমরা এখন এই ফিল্টারটিকে আবার মুছে দিই, আর নতুন কিছু দেখি ফিল্টারের। স্টাইলাইজ থেকে দেখেন এমবোজ একটা অপশন আছে, এটা হচ্ছে হাইট বাড়ানো কমানোর মধ্যে। দেখেন আমরা মাস্কে ক্লিক করে ব্রাশ করলে কী হবে, আমাদের ইমেজের আগের অপশনটি চলে আসবে। দেখেন আচ্ছা, এবার এখানে যাই। এখান থেকে দেখেন আমরা যদি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিই, এটা আরেকটা ইফেক্ট, বিফোর আফটার।
হার্ড ব্রাশ নিছি। এখানে একটা ধরনের ইফেক্ট। এখান থেকে যদি আমরা মাস্কের ইউজ করে এটা রিকভার করে রাখি, এখানে একটা আরেক ধরনের ইফেক্ট আসে। সফট ব্রাশ ইউজ করে এখানে হার্ড ব্রাশ না ব্যবহার না করে আবার এই যে আগের একটা ফিল্টার অ্যাপ্লাই করা ছিল, এটাকে অন করি, দেখেন সেটা এর সাথে অ্যাপ্লাই হচ্ছে। আমরা এটা অফ করে দিই এবং আমরা একাধিক ফিল্টার এখানে অ্যাপ্লাই করে পরিবর্তন করে দেখবো আমরা কোন ধরনের ইফেক্টটিকে রাখতে চাচ্ছি এবং কোন ধরনের ইফেক্টটিকে রাখতে চাচ্ছি। আমরা এখন এটাকে মুছে দিচ্ছি। এখান থেকে আমরা একইভাবে দেখেন পরিবর্তনের সুযোগ পাচ্ছি। ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে আমরা দেখব যদি নতুন কোনো ধরনের ইফেক্ট আসে। এতে অপাসিটি কমাই দিই। ঠিক আছে, আমরা এইভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট ফিল্টার মনে থেকে অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে তো আমরা এখানে ফিল্টারের বাদ বাকি যে বিভিন্ন অপশন আছে এগুলো আমরা অ্যাপ্লাই করে করে দেখব এবং এখান থেকে আমরা অপাসিটি এবং ব্লেন্ডিং মোড পরিবর্তন করে আমরা নতুন ধরনের একটা ইফেক্ট তৈরি করব। এভাবে আমরা ফিল্টার মেনু কাজ করতে পারি ফটোশপের মাধ্যমে। ফিল্টার মেনু মোটামুটি কি সবাই বুঝতে পারতেছেন ফিল্টার মেনুতে আমরা কী কাজ করতে পারি? মোবাইল লাগাই মোবাইল লাগাই। আচ্ছা, আমি আপনাদের এতক্ষণ যা দেখালাম তার মূল কথাটা হচ্ছে এইরকম
যে আমরা ফিল্টার মেনুতে যাব, ফিল্টার মেনুতে ফিল্টার গ্যালারি থেকে মানে এখানে অনেকগুলা অপশন আছে প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে। আচ্ছা, এখানে ফিল্টার মেনুর মানে ফিল্টার গ্যালারিতে গেলে এখানে অনেকগুলা ফোল্ডার পাচ্ছি আমরা। এই ফোল্ডারের প্রত্যেকটা ইফেক্টের নামগুলো আবার আমরা এইখানে পাবো। এইটা আর এইটা কিন্তু সেম, এখানে সবগুলা ফোল্ডারের মধ্যে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে, আর এখানে সবগুলো ক্লাসিফিকেশন অফ করে এক জায়গায় নামগুলো দেওয়া হয়েছে। এটা আপনার মনে রাখবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা এখানে পরিবর্তনের কিছু অপশন পাচ্ছি, পরিবর্তন করে আমরা দেখবো যে কোন অপশনটা কেমন হয়। দেখেন এই অপশনটা পরিবর্তন করলে আমরা এরকম পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা পরিবর্তন করলে একটা এই ফিল্টার অ্যাপ্লাই করলাম। আচ্ছা দেখেন, আচ্ছা এটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমাদের মূল কাজ হচ্ছে এখানে মাস্ক, এখানে একটা আমরা মাস্ক পাচ্ছি। এই মাস্কের থেকে ক্লিক করে আমরা ব্রাশ টুল সিলেক্ট করে আমরা আরও কিছু কাজ করতে পারি। দেখেন এখানে ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশের কালার বাই ডিফল্ট কালার নিব সাদা এবং কালো। তো কালো সিলেক্ট করে আমরা মানে পূর্বের অবস্থা কিছু অংশ নিয়ে আসতে পারি, আর সাদা সিলেক্ট করে আমরা এই অবস্থায় আসতে পারি, যেমন পরিবর্তন করা অংশকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারি। তো এই ব্রাশগুলো আমরা পরিবর্তন করে দেখব যেখান থেকে আমরা কীভাবে কাজ মানে মাস্কের মাধ্যমে আমরা কী কী পরিবর্তন করতে পারি। আর এইখানে ক্লিক করে আমরা দেখব মেনলি যে এখানে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করলে আমাদের ইফেক্টটা কেমন হয়। সফট ব্লেন্ডিং মুডটা অ্যাপ্লাই করলে একটা ডিফারেন্ট লুক আসে। তারপর আমরা অপাসিটি বাড়াবো কমাবো। এই মানে এই জিনিসটা হচ্ছে মেইনলি একটা থিম। দেখেন বিফোর এবং আফটার, এই যে আগের ইফেক্ট আর একটা ইফেক্ট অ্যাপ্লাই করার পরে এই যে ইফেক্ট। আচ্ছা আমরা আবার এখানে ইচ্ছা করলে আরও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, যে ব্লার রাখলাম, গাসিয়ান ব্লার রাখলাম, এই ইফেক্টের উপর আমরা ব্লার অ্যাপ্লাই করতে পারি। দেখেন এই যে হালকা একটু ব্লার অ্যাপ্লাই করলাম। এরপর ইচ্ছা প্রয়োজন হলে আমরা আবার মাস্কে ক্লিক করে আমরা কিছু অংশ রিকভার করতে পারি, ঠিক আছে। তো ফিল্টারে মেইনলি যে জিনিসটা হচ্ছে যে আমরা ফিল্টার গ্যালারি থেকে আমরা অপশন চুজ করতে পারি, এবং নিচে যে আসলো দেখি, আর নিচে যে অপশনগুলো আছে এখান থেকে আমরা মাস্ক ব্যবহার করতে পারি, আর এখান থেকে এই অপশনগুলোকে আরও ব্লেন্ডিং মুড আর অপোসিটি পরিবর্তনের একটা অপশন আমরা পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি ফিল্টার মেনু থেকে ফিল্টার অ্যাপ্লাই করার একটা ব্যাপার। আমরা এখান থেকে এই ফিল্টার মেনু থেকে আমরা এইভাবে বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাপ্লাই করে আমরা ইমেজ রিটাচিংয়ের কাজ করব। তো এই পর্যন্ত মোটামুটি ফটোশপে যতটুকু দেখলাম এতটুকুতে আমরা কাজ করতে থাকেন, কারণ এখন আমাদের মেইনলি আর্নিংয়ের জন্য যেই ধরনের সার্ভিসগুলো দেওয়া প্রয়োজন সেই ধরনের কাজগুলো আমরা যাব। এখন আমরা আজকে ইলাস্ট্রেটরে যাব। এখন আপনারা এই ফিল্টারের মধ্যে আর কিছু কারো কোশ্চেন আছে একটু থাকলে করতে পারেন। শুনতে পাচ্ছেন আপনারা? আর ফিল্টার, হ্যাঁ আমরা ফিল্টার অ্যাপ্লাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের ইমেজটা যেন অবশ্যই স্মার্ট অবজেক্ট মুডে থাকে। রাস্টারের মুডে ফিল্টার অ্যাপ্লাই করলে ইমেজের ভিতর ফিল্টার চলে আসবে, যার কারণে আমরা এই যে বিভিন্ন ধরনের পরিবর্তন করার যে অপশনগুলো পাচ্ছি, মানে ইফেক্টটাকে আরও মডিফাই করার সেই অপশনগুলো কিন্তু আমরা পাবো না। আবার এই অ্যাপ্লাই করা ফিল্টারগুলোকে আমরা যদি রিমুভ করে দিতে চাই তাহলে এখান থেকে টেনে এই যে রিমুভ ফেলে দেবে, চলে যাবে। আচ্ছা তারপর ফটোশপ ক্লোজ করে দিয়ে এখন ইলাস্ট্রেটরে যাই। বলেন।
একটু প্রেশার আছে ভাই, একটু প্রেশার আছে, কিন্তু আমি আপনাদের আর্নিংয়ের রাস্তায় নিয়ে যাই আমি আবার পাশাপাশি, কারণ আমার তো সময় আছে, পাশাপাশি আপনাদেরকে আমি মানে স্কিল করে তুলবো, সমস্যা নেই। মানে আর্নিংয়ের একটা পর্যায়ে নিয়ে যায় আপনাদের কিছু একটা আর্নিংয়ের সোর্স করে দিয়ে তারপর আপনাদের মানে স্কিল করাবো। কারণ আমি আপনাদের একটা জিনিস চাই না যে আপনারা অনেক কিছু জানেন কিন্তু আসলে কোনো কিছু জানেন না। আপনারা যেটা জানেন সেটা ভালোভাবে জানেন, সেটা হচ্ছে আমার মূল থিম বা মূল থিওরি। আমি একটা জিনিসই বারবার রিপিট করবো, একটা জিনিসের অনেক দিক নিয়ে মানে অনেকভাবে একটা জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করবো, যাতে ওই জিনিসটা সম্বন্ধে আপনাদের মানে একটা ভালো ধারণা থাকে। আর আপনাদের অনেক কিছু সম্বন্ধে ধারণা আছে কিন্তু কোনো জিনিস সম্বন্ধে খুব ভালো ধারণা নাই, সেটা কিন্তু আসলে কোনো কাজে আসবে না। না না, আজকে মানে একটু ক্লাস দেখাচ্ছি, দেখানোর পরে পরে আবার এগুলারই রিভিশন করবো। এত অ্যাডভান্স হবো না যে আপনারা কিছুই একটু পরে মানে শুনলেন ঠিকই কিন্তু একটু পরে মাথায় কিছুই থাকবে না, ওই অ্যাডভান্স আমি হব না। আপনাদের এটা বলছি না, বেস তৈরি করে দেওয়ার পরে আমি তখন বিভিন্ন ক্যাটাগরি ডিজাইনগুলো দেখাবো, যে ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, আদার্স যেগুলো ডিজাইন আসলে কাজে লাগে। মানে আপনাদের যখন বেস থাকবে, টুলসগুলো সম্বন্ধে বা মোটামুটি যখন একটা ধারণা থাকবে, তখন যে কোনো একটা ডিজাইনের সাইজ বলে দিলে আর ডিজাইনের মধ্যে কী কী এলিমেন্ট লাগবে বা উপাদান লাগবে সেগুলো বলে দিলে একটা দুই একটা ডিজাইনের স্যাম্পল দেখলে আপনারা ওই ডিজাইনটা করতে পারবেন তখন। কারণ আপনাদের জানা আছে যে এই ডিজাইনটা করার জন্য এইখানে এই শেপটা দেওয়া হয়েছে, এইখানে এই টেক্সটটা দেওয়া হয়েছে, এইখানে ইমেজগুলো এইভাবে দেওয়া হয়েছে। মানে দেওয়ার প্রসিডিউরগুলো জানা থাকলে তখন আপনার প্লেসমেন্ট আপনাদের কোনো হ্যাম্পার করবে না। কারণ প্লেসমেন্ট করা তো আপনারা জানেন, প্লেসমেন্ট করার জন্য যেই বেসিক অপশনগুলো আছে এগুলো আপনারা সবাই জানেন। ওইটা এখন যেমন ইলাস্ট্রেটর যদি আপনাদের এখন একটা ক্লাস করি, তখন দেখা যাবে যে ইলাস্ট্রেটরের ওই বিজনেস কার্ডে যে একদিন ক্লাস করেছে, এখন কালকে একদিন বিজনেস কার্ডের আপনাদের অপশন দিলে ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে বিজনেস কার্ড ডিজাইন করলে তখন কিন্তু বিজনেস কার্ডের উপর আপনাদের মার্কেটে সার্ভিস দেওয়া কোনো সমস্যা হবে না। কিন্তু বিজনেস কার্ড যত ইলাস্ট্রেটরে ডিজাইন করেন ফটোশপের কাছে আসতেই হবে, কারণ আপনাকে যখন ওটা মোকআপ দিয়ে প্লেসমেন্ট করবেন তখন ফটোশপের কাছে এসেই আপনার মোকআপ করতে হবে। না, ইলাস্ট্রেটর থেকে ফাইলটাকে ফটোশপে নিয়ে আপনাদের ওইটাকে মানে মোকআপ করতে হবে। আপনি যে প্রেজেন্টেশন করবেন, প্রেজেন্টেশন করার জন্য মোকআপ প্রয়োজন হয়, আর মোকআপ করতে গেলে আপনাকে ফটোশপে যেতেই হবে। মানে আলটিমেটলি আপনারা যেটাই ডিজাইন করেন মোকআপ করার জন্য ফটোশপ আসতেই হবে, ফটোশপ মাস্ট। হুম, ফটোশপ থেকে হ্যাঁ, না প্রেজেন্টেশন করার জন্য ফটোশপ লাগবে। আর যদি আপনি প্রেজেন্টেশন না করেন, ডিরেক্টলি আপনি ফাইলটাকে জেপিজি ইমেজ ফরম্যাটে প্লেস করতে চান, সেটা আপনি ফটোশপে না আসলেও পারবেন। ইলাস্ট্রেটর দিয়েও আপনি মানে জেপিজি ইমেজ ফরম্যাটে ফাইলটাকে মানে আপনি প্লেসমেন্ট করতে পারবেন, প্রেজেন্টেশন করতে পারবেন। আর মোকআপ দিয়ে প্রেজেন্টেশন করলে প্রেজেন্টেশন আর একটু অ্যাট্রাকটিভ হয়। মোকআপটা কেন ইউজ করি আমরা? মোকআপটাকে আসলে মানে ডিজাইনের কোনো অংশ না, মোকআপটা জাস্ট প্রেজেন্টেশনের একটা অংশ, যা প্রেজেন্টেশনটা কত সুন্দর হবে কী করতে পারে। মানে লোগোটা আপনি যে উদ্দেশ্যে ডিজাইন করছেন, হ্যাঁ, এখন লোগোটা আপনি ওইরকম একটা মোকআপের মধ্যে যখন প্লেসমেন্ট করবেন তখন বাইরে দেখলে বুঝতে পারবে যে এই লোগোটা আমার যে এই কাজের জন্য বানানো হয়েছে এবং এই কাজের জন্য যে প্লেস করা তারা দেখতে এইরকম লাগবে। মানে তার মোকআপ আসলে আমরা নিজেরাও কেউ অত বানানো শিখি না, মোকআপ আমরা রেডিমেড ইউজ করি সব। না, মোকআপ আপনাদের কিছু দিয়ে দিব, কিছু ডাউনলোড সাইট দেখাই দিব, ওইখান থেকে মোকআপ আপনারা ডাউনলোড করে যার যার মতো ব্যবহার করবেন। তবে মোকআপটা যখন আপনারা অনলাইনে কোনো মানে প্লেসমেন্ট করতে যাবেন তো মোকআপটাকে একটু এডিট করে নেবেন আর কি। মানে যে অবস্থায় ডাউনলোড করবেন ঠিক সেই অবস্থায় করবেন না, ওইটারে একটু এডিট করবেন। এডিট করার জন্য কী কী মানে
ওই ফটোশপে যখন ফাইলটা ওপেন করবেন তখন অনেক ধরনের অপশন থাকে, ওইখানে কী কী অপশন চেঞ্জ করা যায় সেগুলো দেখাবো নি। ওই ধরনের অপশনগুলো আপনারা চেঞ্জ করতে বা আপনি আপনার নামটা মোকআপের একটা সাইটে লিখে দিন, মানে জাস্ট মোকআপটা যেন আর কি যেরকমভাবে ডাউনলোড করছেন ওরকমভাবে প্লেসমেন্ট না হয়, যে এডিট করলেন মানে এটা আপনি তৈরি করছেন, জিনিসটা এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু পরিবর্তন করা। না, ইলাস্ট্রেটর আছে মানে এখন একটু কাজ করবো, ইলাস্ট্রেটর কাজ করলে যাতে আপনার বিজনেস কার্ডটা ইলাস্ট্রেটরে ড্রয়িং করতে পারেন, এতটুকু আজকে দেখানো মেইনলি পারপাস। মানে বিজনেস কার্ডটা ইলাস্ট্রেটরে ড্রয়িং করলে আপনাদের যে পিক্সেলেটেড হয়, ফটোশপে কাজ করতে হলে বড় জুম করলে ফেটে যাচ্ছে, বা আইকনগুলো আপনারা ঠিকমতো প্লেস করতে পারতেছেন না, প্লেস করলে এক জায়গায় করলে আরেকটা হয়ে যাচ্ছে, এই যে প্রবলেমগুলো, এটা ওই জন্যই মানে ইলাস্ট্রেটরটা দিয়ে কাজ করা, যেমন আপনি পিক্সেলেটেড হওয়ার পসিবিলিটিও থাকবে না, আপনার ডিজাইনটা মানে অ্যাকুরেট প্লেসমেন্ট আপনি করতে পারবেন। আপনি চাইতেছেন একরকম করতে, কিন্তু কাজ করতে আরেক রকম হয়ে যাচ্ছে। ওই জন্য বিজনেস কার্ডটা তো ওই জন্য একটা মাত্র 3.5 ইঞ্চি, ওই জন্য আমি বিজনেস কার্ড একটা ক্লাস জাস্ট বিজনেস কার্ডটা তৈরি করার কিছু ক্যাটাগরি দেখাই আমি অফ করে দিচ্ছি, ওইটা নিয়ে কিন্তু আর অ্যাডভান্স হয়নি। এরপরে কিন্তু আমি যে রাউন্ড শেপ, না ওইটা ওই জন্যই তো বলো, মানে ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করবো তখন তার পিক্সেলেটেড পসিবিলিটিটা থাকবে না, তখন আমরা মানে ওই টুলসগুলো যেরকম শিখছি যে আসলে এটা অ্যাপ্লাই করতে পারলাম কিনা সেটা তখন আমি বুঝতে পারবো। ইলাস্ট্রেটরে মানে এই যে প্রিন্ট মিডিয়ার কিছু ডিজাইন করতে খুব মানে সুবিধা আর কি, কিন্তু আপনার ওই যে ইমেজের যেগুলো কাজ আছে ওই ধরনের কাজ আবার ফটো ইলাস্ট্রেটর করা যায় না। এই জন্য আবার টেকনিক্যালি আছে, আপনার মনে করেন ফটোশপে একটা ফাইল ক্রিয়েট করছেন, এখন এটারে আপনার কিছু কাজের জন্য ইলাস্ট্রেটর আসতে হবে, বা ইলাস্ট্রেটর ফাইল ক্রিয়েট করে ওটা ফটোশপে ট্রান্সফার করে নিয়ে কাজ করেন আপনি, কোনো সমস্যা নেই। জি ভাই, ফাইবারে আচ্ছা, ফাইবারে লাস্টে সমস্যা নাই, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য যে ভিডিওটা মেক করা আছে এটা আপনি দেখেন, দেখে আপনি ট্রাই করেন। কারণ আপনাকে সাথে একটা কথাই বলে দিই, অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই স্টেপগুলো পাবেন, মানে প্রত্যেকটা অপশন যেগুলো দেওয়া হবে প্রত্যেকটা অপশন ফিল আপ করবেন। একটা মূল সূত্র বলে দিচ্ছি সবাইরই, যারা অ্যাকাউন্ট তৈরি করেন না, মানে প্রত্যেকটা স্টেপ বলে দেখবেন অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে নিচে যাবেন, তারপরে ওইখানে যে অপশনগুলো আছে ওই অপশনগুলো দিবেন। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যে পর্যন্ত কমপ্লিট দিবেন, অন্তত 15 সালে পরে দিবেন না, যে 15 সালে আপনার পড়ালেখা শেষ করছেন, এইভাবে একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আপনি 16 সালে একটা ডিজাইনিংয়ের কোর্স করছেন, ওই যে সার্টিফিকেট যে অপশনটা পাবেন ওইখানে 16 সাল, আর 17, 18, 19, 20 এই 4 বছর আপনি এই মানে এই প্ল্যাটফর্মে ছিলেন এক্সপিরিয়েন্স লেভেলে, এইরকম সালটা দিবেন। আর অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স কিছু করার নাই তো, আপনার প্রোফাইল আপনি আরও বেশি দেন, সমস্যা নাই। আপনাকে তো এখানে ডেট অফ বার্থ কিন্তু আমরা এই ফাইবারে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কোথাও কিন্তু আমরা ডেট অফ বার্থ মেনশন করি না, এটা কি কেউ খেয়াল করছেন? কোথাও কিন্তু ডেট অফ বার্থ দেওয়া নাই। সো আপনি 2015 সাল কেন, আপনার ওই 2005 সালও দিতে পারেন, 1995 সালও দিতে পারেন, দ্যাটস নট ম্যাটার। বাট এমন কিছু আর এমন অবশ্যই ফরগেট পাসওয়ার্ড অপশনটা আসে কেন, আপনার জিমেল যদি ঠিক থাকে ফরগেট পাসওয়ার্ড অপশন দিয়ে আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এখন আপনি জিমেলের পাসওয়ার্ডও ভুলে গেছেন, সেই ক্ষেত্রে তো প্রবলেম। আপনাকে বলি, আপনার জিমেলের পাসওয়ার্ড আছে? আচ্ছা, চেঞ্জ করা পুরোটা কি মনে আছে? আচ্ছা, মনে থাকলে জিমেলে ঢুকবেন, ঢুকে দেখবেন যে পাসওয়ার্ডটা জিমেলে ঠিক আছে কিনা। আচ্ছা, যদি ঠিক থাকে তখন আপনি ফাইবারে ঢুকবেন, ঢুকার পরে ওই আপনার ফাইবারে যেই নাম দিয়ে যে জিমেল ওই জিমেলটা দিয়েছিল ওই জিমেল দিয়ে মানে প্রথম জিমেলটা দেবেন, দেওয়ার পরে দেখবেন নিচে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে, ওই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে তখন আপনার জিমেলের একটা পাসওয়ার্ড চেঞ্জ করে একটা লিঙ্ক যাবে,
ওই লিঙ্কে ক্লিক করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে পরে ওই নতুন চেঞ্জ করা পাসওয়ার্ড দিয়ে আপনি ফাইবারে লগ ইন করবেন। আচ্ছা, সমস্যা নেই, রাতে 9টার পরে আমার কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এই যে আপনার ইলাস্ট্রেটরের ওপেন করলে আমরা মোটামুটি এরকম একটা ওপেনিং স্ক্রিন পাই। এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি, ওই একই কথা, মানে ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমরা নতুন ফাইল ওপেন করি, আর ওপেনে ক্লিক করলে পুরাতন কোনো ফাইল ওপেন করার জন্য আমরা ওপেনে সিলেক্ট করি। আচ্ছা, এই যে এখান থেকে আমরা দেখেন পিক্সেল, ইঞ্চি দুটো অপশন এখানে আছে, কোনো সমস্যা নাই। বাদ বাকি অপশনগুলো আমরা আগেও যেমন ব্যবহার করিনি, এখন যেমন ব্যবহার করবো না। তো এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে আমরা একটা ফাইল ওপেন করি। সে বিজনেস কার্ডের একটা ডকুমেন্টের সাইজ দিলাম 3.5, উইথ আর হাইট হচ্ছে কত, 2 ইঞ্চি 2। আচ্ছা, এই যে দেখেন এখানে ব্লিড নেয়ার অপশনটা দেওয়া আছে, দেখেন মানে আমরা ফটোশপে কি করছিলাম 0.25 দিলে দুই পাশ থেকে ভাগ হয়ে গেছিল, আর এখানে আমরা 0.125 ইঞ্চি দিছি, যেটা চারপাশেই চলে আসছে। এই যে স্যামেলটেনিয়াস এই অপশনটা দেওয়ার কারণে এটা চারপাশে চলে আসে। এটা যদি অপশন না দেওয়া থাকে, এটা যদি আমরা যে ডিসেবল করে দিই তখন আমরা একটা একটা করে দিতে হবে, আর এটা যদি অ্যানাবেল করা থাকে একটাতে দিলেই সবগুলোতে চলে আসবে, মানে একই মানে চারপাশ থেকে ব্রিড এরিয়া যেটা আর কি সেটা তৈরি হবে। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করি। ওই ইমেজ থেকে কাইটা আইডিয়া দিয়ে ওই ইমেজ থেকে কিছু কাইটা একটা হাই কোয়ালিটি ইমেজ দিবেন, আর ওই ইমেজ থেকে কিছু যেটা ইউজ করতে হবে ওই ইমেজ থেকে কিছু রাখবেন, যেটা বড় যেটা সাইড দিবেন। ইলাস্ট্রেটর ফটোশপের সাথে ছোটো সফটওয়্যার, কিন্তু ঝামেলা অনেক করে বেশি। ওপেনিং হইতেও প্রবলেম করে, ক্লোজ হইতেও প্রবলেম করে। হুম, এটা ব্লিড এরিয়া কোন ডিজাইনের জন্য কেমন নিবেন কথাটা বোঝার চেষ্টা করেন, বা কেমন নিতে হবে। তো ওই ডিজাইনটা যখন মানে বিজনেস কার্ড ছাড়া অন্য যখন ডিজাইন করতে যাবেন তখন তো আপনাকে বলাই হবে যে এটার ব্লিড এরিয়া নিতে হবে। তবে বেশিরভাগ সময় ব্লিড এরিয়া এই বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা নিই, আর আদার্স কোনো ডিজাইনের ক্ষেত্রে তেমন একটা ব্লিড এরিয়া নিই না। আদার্স ডিজাইনের ক্ষেত্রে আমরা সেফটি এরিয়া নির্ধারণ করে নিই। যেমন মনে করেন একটা ডিজাইন করবো আমরা 8.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, তো সেখানে আমরা ওই সেফটি এরিয়ার জন্য মনে করেন 1/2 ইঞ্চি চারপাশ থেকে বাদ দিব, তখন 1/2 ইঞ্চির একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে ওটা দিয়ে মানে কি বলে রুলার তৈরি করে ওটা দিয়ে চারপাশ দিয়ে আমরা সেফটি এরিয়া তৈরি করে নিই, বুঝতে পারছেন? ওই সেফটি এরিয়ার ভিতরে আমরা টেক্সটগুলো রাখি, আর ডিজাইনের বাড়তি অংশগুলো আমাদের মানে ওই সাইডে চলে যাক, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এটা এই যে 125 এই যে চারপাশ থেকে চলে আসছে। স্ক্রিন কি শেয়ার হয়েছে না, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এটা হতে পারে অনেক সময় ইন্টারনেটের কারণে, বিভিন্ন কারণ, আসলে সব কারণ তো মানে এখানে বুঝতে পারা যায় না যে কি কারণে মানে আপনার আসতে শোনা যাচ্ছে। যাক, সমস্যা নেই। তারপর বুঝতে পারতেছেন তো, মানে যেহেতু যতটুকু দেখাচ্ছে এতটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে আমরা একটা বিজনেস কার্ডের একটা কি নিলাম, এটা কি ডকুমেন্ট, আর এটার এই যে চারপাশে যে ব্লিড এরিয়া, এই দেখেন লাল চিহ্ন সিম্পল দিয়ে আমরা চারপাশ থেকে ব্লিড এরিয়া পাইলাম। আচ্ছা, এবার দেখেন এই যে মেনু বারের অনেক সময় অনেকের এতগুলা টুলস নাও শো করতে পারে। এই দেখেন এখান থেকে 3টে অপশন আছে, বেসিক এবং অ্যাডভান্স। আমি অ্যাডভান্স মোডে দিয়ে রাখছি, এই জন্য সমস্ত টুলগুলাই এখানে দেখাচ্ছে ইলাস্ট্রেটরের। আর যদি এখানে বেসিক দিয়ে দেখেন, মানে যেগুলা আমাদের জানতেই, মানে ইলাস্ট্রেটরের কাজ করতে গেলে আমাদের এই কটা টুলস আমাদের লাগবেই, এই কটা টুলসের ব্যবহার আমরা করব। এটা হচ্ছে বেসিক। আর এই দেখেন আবার দেখাচ্ছি
এবং দেখেন বেসিকে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখাচ্ছে অপশনগুলো, এগুলো বেসিকের জন্য প্রয়োজন। আর যখন অ্যাডভান্সে ক্লিক করবো তখন দেখেন এই যে কতগুলো টুলস দেখাইছে। তা আমরা বেসিকে রেখে কাজ করতে থাকি, তারপরে অ্যাডভান্স দেখব। আচ্ছা, এখন আমরা এখান থেকে রুলার টানি, কন্ট্রোল আর রুলার নিয়ে আসলাম। একইভাবে রুলার নিয়ে আসি। এবার আমরা সেফটি এরিয়া নিব। এই রেক্টেঙ্গেল, এই যে ফটোশপে যেমন আমরা শেপ টুল, এখানে যেরকম শেপ টুল দেখেন, রেক্টেঙ্গুলার ক্লিক করে আমরা সেফটি এরিয়া নিই। সরি, বলেন বলেন। জিরো পয়েন্ট থ্রি স্পেস ইঞ্চি মেনশন করে দিতে হবে। আবার 0.3 স্পেস IN। আচ্ছা, একটা শেপ নিলাম। এখানে একটা স্ট্রোক কালার অন করা আছে, স্ট্রোক কালারটা অফ করে দিই, ওই ফটোশপের মতো একইভাবে আমাদের বোঝার জন্য। আচ্ছা, নিলাম। এই যে উপরে মুভ টুলে সিলেক্ট করলাম। এখন আমরা এটাকে একটা কর্নারে নিয়ে বসাই। বসানোর পরে আমরা আবার রুলার নিই। বাস হয়ে গেল আমাদের সেফটি, মোটামুটি একটা সেফটি এরিয়া। এখন আমরা এর ভিতরে ইনফরমেশন টাইপ করব। ইলাস্ট্রেটর এরকম ট্যাবলেট তৈরি করতে পারবেন না আপনারা? আমার স্টুডেন্ট কোন পলায় গেছে কাটা গেলে। আচ্ছা, সবাই আছেন? আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের স্বনামধন্য ইন্টারনেট তো কখন যে চলে গেছে আমি নিজেও দেখিনি।
এই ব্যাপারে তো আমার কোনো ইনফরমেশন নাই ভাই, বা আমার কোনো ভূমিকাও নাই, এটা এলইডিবির সাথে আপনাদের ব্যাপার। আমার কথা বুঝতে পারছেন? যে ফর্ম দিছে বা কী কাজের জন্য দিছে এটা এলইডিবি জানে, এবং আপনারা কী করছেন সেটা এলইডিবি জানে। এটা কিন্তু আমি জানিও না, আর আমার কাছে কোনো ইনফরমেশন আসবেও না, কারণ এটা তো কমেন্টের একটা জিনিস, এগেন্স্ট টু মি। বুঝতে পারছেন? এটা না আসলেও টেনশনের কিছু নাই। আপনার মেইনলি যেটা প্রয়োজন, আপনার যেটা স্বার্থ, সেটা আপনারা পূরণ হচ্ছে কিনা সেটা মেইনলি ফোকাস দেন, যে আপনার ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা, বা ক্লাস পাচ্ছেন কিনা, ক্লাস বুঝতে পারতেছেন কিনা, এটা আপনার মেইনলি দরকার। এলইডি ফর্ম আসলো, ফিল আপ হইলো বা হইলো না, এগুলো চিন্তা করার কিছু নেই, যেহেতু এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ধর্মী একটা মানে কোর্স আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কি আপনারা এই যে ইলাস্ট্রেটর এরকম একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন না সবাই বিজনেস কার্ডের? আপনি কি নিছেন আমি আপনার বলিনি, আপনি কি নিছেন এটা আমি এখন শুনতে চাইনি। আপনি যেটা নিছেন সেটা আপনার মধ্যে রাখেন, আপনি পারেন কিনা সেটা। লাল রেখাটা নিচে যখন আপনি ক্লাসটা ওপেন করলাম, ডকুমেন্ট ওপেন করলাম, তখন কি দেখছেন? আপনি যখন দেখায় তখন যদি না দেখেন, পরে আপনি প্রশ্ন করেন লালটা কীভাবে নিছে, তাহলে তো প্রবলেম ভাই। লালটা তো যখন ডকুমেন্ট ওপেন করেছি তখনই তো বলে দিলাম যে এটা হচ্ছে ব্লিড এরিয়া। আপনি তো মানে খেয়াল করেন না বোধহয়। বুঝতে না পারা হচ্ছে একটা জিনিস, ভাই আমি বুঝতে পারিনি। আমি যখন ব্লিড এরিয়া নিয়েছি, এটা নেওয়ার পর তো আমি সাথে সাথে ব্যাখ্যা করে দিচ্ছি যে এটা হচ্ছে ব্লিড এরিয়া। আমরা ডকুমেন্ট ওপেন করার সময় 0.125 ইঞ্চি যে জিনিসটা নিয়েছিলাম সেটা হচ্ছে ব্লিড এরিয়া, চারপাশে ব্লিড এরিয়া। যখন ক্লাস বলি তখন সবাই যদি শুনতে না পায় তখন বুঝবো যে হ্যাঁ ইন্টারটা কারণ শুনতে পাননি। কিন্তু আপনি একা শুনতে না পারলে তাহলে তো প্রবলেম, তাহলে আপনি তো খেয়াল করে নিয়ে বলতে হবে। যখন করি তখন খুব গভীর মনোযোগ দিবেন। আপনি যদি ওই যে আমি এখন কাজ করতেছি, আপনার সাথে কাজ করতে যান, তখন তো আমার কথা স্লিপ করবেন। আমি যখন এটা ওপেন করতেছিলাম তখন অবশ্যই আপনি ফিল্টারের কোনো কাজ করতে যাচ্ছিলেন। এই কাজগুলো করবেন না ভাই। আপনি যেহেতু বুঝতে সমস্যা বেশি হয়, সো আপনি যখন যে কাজটা করে আগে মনোযোগ দিয়ে শুনবেন বা মনোযোগ দিয়ে দেখবেন, দেখার পরে ব্রেক টাইমে হোক অফ টাইমে হোক আপনি ওই কাজটা তখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আমি কাজ করার অবস্থায় আপনি অ্যাপ্লাই করতে গেলে তাহলে আমি যে বলবো সেটা তো আপনি স্লিপ করবেন অনেক জিনিস, কারণ এখানে ভিডিও রেকর্ড থাকতেছে, সেটা দিয়ে আপনি পরে চেষ্টা করবেন। কিন্তু যখন আমি বলতেছি তখন তো আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, এখন আমরা কাজে ফিরে আসি। আমরা এইবার এরকম একটা ট্যাবলেট নিব, নেওয়ার পরে এই যে সেফটি এরিয়া বের করে নিব, নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া। এই এরিয়ার ভিতরে আমরা সমস্ত ডিজাইন টেক্সট রাখবো। টেক্সট অন্তত টেক্সটগুলোকে আমরা এই এরিয়ার বাইরে নেব না। ডিজাইন আমাদের এই এরিয়ার বাইরে যেতে পারে, নো প্রবলেম, বাট শেপকে আমরা মানে টেক্সটকে আমরা এই এরিয়ার বাইরে নেব না। আচ্ছা, এখানে টেক্সট লিখবো কীভাবে? ওই একইভাবে ফটোশপের মতো এই যে টেক্সট টাইপ টুল আছে, টাইপ টুল দিয়ে আমরা টাইপ নিতে পারি। এই জায়গায় একইভাবে টাইপ টুল সিলেক্ট করার পরে আমাদের এখানে যে অপশন আসছে বিভিন্ন ধরনের অপাসিটি, এই যে রেগুলার, ফন্ট সাইজ, ফন্টের নাম, ঠিক আছে? এখান থেকে আমরা ফন্টের নাম নির্ধারণ করে দিতে পারি। এবং এখানে এই যে ফন্টের যে সাব ক্যাটাগরিগুলো থাকে, বোল্ড, রেগুলার বা আদার্স কিছু। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করে আমি চেঞ্জ করতেছি। আচ্ছা ভাই, আমি দেখতেছি। এখন আমরা দেখেন ইলাস্ট্রেটর আমরা একই সিস্টেমে টাইপ করতে পারি, এবং এই যে টাইপ টুলতে টাইপ করি আমরা। টাইপ করলাম, আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে রিপোজিশন করে নিতে পারি। আবার এখান থেকে আমরা টাইপ টুল সিলেক্ট করে কিছুটা অংশ আমরা অন্য কালার দিয়ে দিতে পারি।
এভাবে টাইপ টুল থেকে আমরা মানে বিজনেস কার্ড তৈরি করার যে ক্যাটাগরিগুলো বা যে অপশনগুলো আমরা দেখছি বা শিখছি এভাবে আমরা টেক্সটগুলোকে সাজাবো। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে অ্যালাইনমেন্ট। বিজনেস কার্ড তৈরি করার সময় আমাদের মেইনলি দরকার হচ্ছে অ্যালাইনমেন্ট। আচ্ছা, আমরা এই যে দেখেন, আপনারা যেখানে টুলস থেকে অ্যালাইনমেন্ট নাও পান, এই যে অ্যালাইনমেন্ট, শিফট F7, অ্যালাইনমেন্ট, ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, তিনটা এক জায়গায় আছে এবং বেশিরভাগ সময় এক জায়গায় থাকে। দেখছেন এখানে এই যে অ্যালাইনমেন্টের অপশনগুলো একইভাবে দেখেন। আমরা এই টেক্সট আরও কয়েকটা টেক্সট নেই। এই দেখেন এখানে এইখানকার অ্যালাইনমেন্ট একটা অপশন বেশি মানে বোঝার আছে। দেখেন আমরা যদি এই চারটা টেক্সটকে রাইট অ্যালাইনমেন্ট করতে চাই, আমরা কি জানি, আমরা কন্ট্রোল শিফট এখানে ড্রাগ করে চারটা টেক্সটকে একটা সিলেক্ট করলাম, এটা লেফট অ্যালাইনমেন্ট। এই যে আর্টবোর্ডের সাথে করতে হলে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড লেখাই আছে দেখেন, আমরা অ্যালাইন টু সিলেকশনে দিছি, এই জন্য এই সিলেকশনের মধ্যে অ্যালাইনমেন্ট হচ্ছে। আচ্ছা, অ্যালাইন টু সিলেকশন দিয়ে, হ্যাঁ, এই যেটা মিডল অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে স্পেসিং। এই যে বুঝতে পারছেন, স্পেসিং। আর এটা হচ্ছে এই যে মানে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। দেখেন এখন সিলেক্ট করলাম সব উপরে, আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, সব মাঝে, আবার সব নিচে অ্যালাইনমেন্ট। আর এখানে যে এখানে তো টেক্সটগুলো একসাথে লেগে যাচ্ছে, এই জন্য আমরা এই স্পেসিংয়ের ব্যাপারগুলো বুঝতে পারতেছি না। আমরা যখন টেক্সট কম থাকবে তখন আমরা স্পেসিংয়ের কাজগুলো বুঝতে পারবো। আর এই স্পেসিংটা কাজ করবে তখনই যখন তিনটে অবজেক্ট থাকবে। দুইটা অবজেক্টের মধ্যে স্পেসিং ঠিক করার কিছু নাই, তিনটে অবজেক্ট থাকলে তখন স্পেসিংগুলো কাজ করবে। তো এভাবে আপনারা টেক্সটগুলোকে অ্যালাইনমেন্ট করবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আমি, যে প্রবলেমটা আপনারা ফেস করবেন অ্যালাইনমেন্ট করতে গিয়ে অনেক সময়। যেমন আপনি অ্যালাইনমেন্ট করবেন এইটার সাপেক্ষে, সরি আচ্ছা এটা উপরে দিই, এরকম একটা অ্যালাইনমেন্ট আসছে। আচ্ছা, আপনি এইটার সাপেক্ষে যদি অ্যালাইনমেন্ট করেন সবগুলো যে এই বরাবর আসবে, আমরা এখানে সবগুলো এখানে দিই। আচ্ছা, দেওয়ার পর লেফট অ্যালাইনমেন্ট দিলে কী হয় দেখেন, সবগুলো কিন্তু এইটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট হয়েছে। আমার কথাটা বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। এখন আমি যদি চাই যে এই বরাবর অ্যালাইনমেন্টটা হবে, এই সবগুলো সিলেক্ট করছি কিন্তু অ্যালাইনমেন্ট হবে এই বরাবর, তখন কি করবেন, সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে সিলেকশন হওয়ার পর এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন একটু পরিবর্তন হয়েছে কালারটা, সবাই কি দেখতে পাচ্ছেন? এখন অ্যালাইনমেন্ট করেন, দেখেন আমি কি বুঝাতে চাইছি, সবাইকে বুঝতে পারছেন জিনিসটা? আমি আবার দেখাচ্ছি জিনিসটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা মনে করেন এই যেমন এখানে চারটা টেক্সট কি চারটা অবস্থায় আছে না, মানে চারটা অবস্থান আছে না, এইটা একদিকে, এইটা একদিকে, এইটা একদিকে, এইটা একদিকে। আচ্ছা, এখন আমার অ্যালাইনমেন্ট করার সময় প্রয়োজন হয়েছে যে আমি এই বরাবর অ্যালাইনমেন্ট করবো, যে এইটা বরাবর সবগুলা এই বরাবর অ্যালাইনমেন্ট হবে। এখন আমরা সিলেক্ট করে, আমরা নর্মালি কি করি, সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট দিলাম, সব কিন্তু এদিকে চলে আসছে, মানে এইটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট হয়েছে, কারণ এটা ছিল সবার বামে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যায়। এখন আমি চাচ্ছি যে এইটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট হবে, তখন আমরা কি করব, এই সবগুলো সিলেকশন করে এইটার মধ্যে আরেকটা ক্লিক করে দিব। দেখেন এখন কিন্তু এইটার মধ্যে একটা মানে ব্লু কালার সিম্বল একটা আসছে অতিরিক্ত। এখন যদি আমরা অ্যালাইনমেন্ট ক্লিক করি, দেখেন এইটার সাপেক্ষে কিন্তু অ্যালাইনমেন্ট হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন সবাই? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যালাইনমেন্ট করতে গিয়ে এই ধরনের প্রবলেমে কিন্তু সবাই পড়ে। সবাই জানে যে মিডল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, কিন্তু অ্যালাইনমেন্ট যখন করতে চায় তখন দেখা যায় আমি অ্যালাইনমেন্ট করতে চাইছি এইটার সাপেক্ষে, এখন দেখা যাচ্ছে নিচে একটা টেক্সট একটু এইদিকে বেশি আছে, তখন অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে এইটার সাপেক্ষে। এরকম হয় না?
তো আপনারা যেটা সাপেক্ষে অ্যালাইনমেন্ট করবেন সবগুলো সিলেক্ট করার পরে দেখেন সবগুলো সিলেক্ট করলাম। আচ্ছা আমরা কন্ট্রোল যেতে আবার পিছনে যাই, জিনিসটা দেখি। আচ্ছা আমরা সবগুলো প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যেটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট করবো সেটার মধ্যে আরেকটা বার বেশি ক্লিক করে দেবো। এই যে আমরা এটার সাপেক্ষে অ্যালাইনমেন্ট করবো, এখন দেখেন সবগুলো অ্যালাইনমেন্ট এটা বরাবর হয়েছে। তো এই কথাটা সবগুলা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। কে বুঝতে পারেন এই পর্যন্ত বলেন? তো এখন আপনারা ইলাস্ট্রেটরে কি মানে একটা বিজনেস কার্ড তৈরি করার জন্য কি জিনিস বাকি আছে আমাকে বলেন। আমি এখন বিজনেস কার্ড তৈরি করার মানে আজকে বিজনেস কার্ড তৈরি করতে দিব, আর ফন্ট কালেকশন আমি দিয়ে দিব, সবাই ফন্ট ইনস্টল করে নেবেন। ফন্ট ইনস্টল করতে পারেন না কে? না ভাই আমি জানি আমার এখানে যারা আছেন এর মধ্যে অনেকে ভালো পারেন, কিন্তু যারা একটু বুঝতে কম তারা মানে তারাকে বলেন যে ফন্ট ইনস্টল করতে পারতেছি না বা ফন্ট ইনস্টল করতে পারি না। আমি যে ফন্টগুলো দিয়ে দিব, ফন্টগুলো দেওয়ার পরে আপনারা আর ফন্ট নিয়ে কোনো মানে চিন্তা করতে পারেন, কারণ যেই ফন্ট মেইনলি কাজে লাগে অনেক ধরনের ফন্ট দিব, কিন্তু আপনারা সব ধরনের ফন্ট কাজে লাগানোর চেষ্টা করবেন না। মানে যে কটা ফন্ট বলে দিব মেইনলি ওগুলো দিয়ে এখন কাজ করতে থাকবেন। তারপর আরও প্রফেশনাল যখন হবেন, অনেকটা প্রফেশনাল, অ্যাটলিস্ট 1 বছর একটা কাজ করতে করতে তখন আপনার সেন্স ইমপ্রুভ হয়ে যাবে যে কোন ধরনের ফন্টটা কোন ধরনের কাজে লাগে। এগুলা যখন ভ্যারাইটি ডিজাইন দেখবেন, ভ্যারাইটি ডিজাইন করবেন এবং ভ্যারাইটিস ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, তখন আপনার সেন্সটা ইমপ্রুভ হবে। কিন্তু এখন আপনাকে আমি বলেও ইমপ্রুভ করাতে পারবো না বা আপনি করেও ইমপ্রুভ করতে পারবো না, এটা হচ্ছে মানে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো বেসিক কিছু মানে ফন্ট আছে যেগুলো আসলে সবাই পছন্দ করে, খুব ভালো পছন্দ না করলেও কেউ ডিনাই করবে না। এখন মনে করেন আপনি না বোঝার কারণে আপনার কাছে এই ফোনটা মনে হয়েছে খুব সুন্দর, তো আপনি অ্যাপ্লাই করে বসছেন। এখন এটা কিন্তু বাইরের কাছে বা ক্লায়েন্টের কাছে পছন্দ নাও হতে পারে, তখন কিন্তু আপনার এই যে ডিজাইনটা যে করলেন সেটা কিন্তু বেকার যাবে। আচ্ছা আমরা এখন একটু 20 মিনিটে ব্রেকে যাচ্ছে, হ্যাঁ? অবশ্যই সব সেট করে দেখাচ্ছি আমি। ইলাস্ট্রেটর একটা মোটামুটি বিজনেস কার্ড ডিজাইন করে এখন দেখাবো আমি আপনাদেরকে। আমরা 20 মিনিট ব্রেকের পর আবার আসতেছি, ঠিক আছে? আচ্ছা
নামটা নিয়ে উপরে নিয়ে থাকে অনেক ক্লায়েন্ট বোঝে না মনে করে যে এটা পছন্দ যে নিতে হইব বা জিনিসটা দিতে হইব এরকম কিন্তু ক্লায়েন্ট বোঝে না এরকম দেখবেন যে আপনার কাছে কিন্তু আপনি এরকম করে বুঝে ইংলিশ করেন এরকম করে ঠিক আছে আপনি এই যে রাস্তা